আচ্ছা, আমরা তো গত লেকচারে দেখেছিলাম যে হচ্ছে অঙ্গাণুগুলা কোন জায়গায় কি থাকে না থাকে। তো হচ্ছে আমরা এখন অঙ্গাণুগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনারা রিডিং পড়লে আরো ভালো বুঝতে পারবেন। এখানে আমি দাগায় রাখার চেষ্টা করছি কিছুটা। তো আপনারা তো এগুলো দাগাবেনই, পাশাপাশি হচ্ছে আরো যদি গুরুত্বপূর্ণ লাইন পান বা এমসিকিউ আসার মতো কিছু পান তাহলে হচ্ছে দাগায় রাখবেন, হাইলাইট করে রাখবেন। আচ্ছা, তো হচ্ছে আমরা তো জানি যে হচ্ছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে মৃত বা জড় বস্তু দ্বারা মানে তৈরি, এগুলা প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদের বাইরেও ব্যাকটেরিয়া এবং ছত্রাকে কিন্তু কোষ প্রাচীর থাকে। ওগুলোর মধ্যে হচ্ছে মানে যেমন উদ্ভিদের যে কোষ প্রাচীর যেটা সেটা হচ্ছে আপনার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন এই জাতীয় রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে আপনার প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এটা হচ্ছে আপনার পার্থক্য এগুলা, ঠিক আছে? আপনার হচ্ছে ইন্টারমিডিয়েটে গেলে তখন দেখবেন যে আপনার মানে বলবে যে উদ্ভিদ কোষ এবং উদ্ভিদের কোষ প্রাচীর এবং ব্যাকটেরিয়া বা ছত্রাকের কোষ প্রাচীরের পার্থক্য লিখো, ঠিক আছে? তখন আপনার ওই জায়গায় এরকম প্রশ্ন আসবে। এখন কিন্তু এখন এরকম প্রশ্ন আসবে না, আপনার 19 এগুলো আসে না। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য ভালো করে পড়ে নেবেন। প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, আর হচ্ছে গৌণ কোষ প্রাচীর যেটা সেটা হলো 3 স্তর বিশিষ্ট। এটাকে হচ্ছে আপনার বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর এই 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে? আর আর মাঝখানে হচ্ছে মধ্য পর্দা, ঠিক আছে? তো এদের কাজ কি? কাজ হচ্ছে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্লাজমোডেসমাটা মানে বলবে যে কিসের মাধ্যমে? যোগাযোগ রক্ষা করে এবং পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এটা আপনি বলবেন যে প্লাজমোডেসমাটার মাধ্যমে। প্লাজমোডেসমাটার মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে মানে যোগাযোগ রক্ষা করে পাশের কোষের সাথে, এবং পানি ও খনিজ লবণ এগুলো চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো এটা চলে গেল আলোচনায় কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করলাম আমরা। এটা ইংলিশ হচ্ছে সেল ওয়াল, ইংলিশ গুলোর সাথে 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 পড়বেন, আপনার কাজে লাগবে পরবর্তীতে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে আপনার কোষ প্রাচীরের ভিতরে, মানে কোষ প্রাচীর বাদে বাকি যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এখানে সংজ্ঞাটা দিয়েছে দেখেন, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলের মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষের ভিতরে এটা হচ্ছে আপনার কি বলে, মানে কোষ প্রাচীরটা বাদ দিলে যা থাকবে সবটাই, ঠিক আছে? কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, মানে আমি যেটা বললাম আর কি। কোষ ঝিল্লি হচ্ছে আপনার, আমরা আগে স্ট্রাকচার দেখছিলাম না, কোষ ঝিল্লি হচ্ছে আপনার এই যে প্লাজমা মেমব্রেন বলছি না, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে? এখানে বলা আছে, এটা দেয়া আছে কি কোষ ঝিল্লি, ঝিল্লি ঝিল্লি ঝিল্লি, এখানে নাই। লাইসোজোম, এন্ডোপ্লাজমিক নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আচ্ছা এখানে নাই। মানে এই যে প্লাজমা মেমব্রেন যেটা না, প্লাজমা মেমব্রেন, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে? আচ্ছা, কই গেল এটা? এই যে কোষঝিল্লিতে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। মানে হচ্ছে কোষ প্রাচীর বাদ দিয়ে যা আছে পুরো জিনিসটাই প্রোটোপ্লাজম। প্রাণী কোষে হচ্ছে আপনার পুরোটাই প্রোটোপ্লাজম, ঠিক আছে? কোষঝিল্লি ছাড়া এখানে আছে সাইটোপ্লাজম অঙ্গাণু, মানে হচ্ছে এখানে কোষঝিল্লির ভিতরে কি কি থাকবে? সাইটোপ্লাজম অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকবে। সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থাকবে, আবার সাইটোপ্লাজম ম্যাট্রিক্সও কিন্তু আছে এখানে। ম্যাট্রিক্সের কথা লেখে নাই, কারণ ওই সাইটোপ্লাজমের সাথে হচ্ছে তারা ধরে নিছে যে এটা তো থাকবেই, এরকম আর কি। মানে সাইটোপ্লাজম ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের মধ্যে ভাসমান কি কি আছে? অঙ্গাণুগুলো আছে। এই নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজম অঙ্গাণুর অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো কোষঝিল্লি সম্পর্কে তারা একটু আলোচনা করছে। কোষঝিল্লি হচ্ছে ওই যে বাইরের যে লেয়ারটা আছে, এটার নাম হচ্ছে কোষঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক, এটা কয় স্তরের? এটা এমসিকিউ জন্য গুরুত্বপূর্ণ। 2 স্তরের স্থিতিস্থাপক পর্দারা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষঝিল্লি বা প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন, এগুলো মুখস্থ করবেন, সবগুলো মুখস্থ, ঠিক আছে? মানে নামগুলো মুখস্থ। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। আপনার হচ্ছে ক নাম্বার আসবে মাইক্রোভিলাই কি, তখন আপনার বলতে হবে যে এখান থেকে বলবেন আর কি। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট স্থিতিতেও পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। আপনি দুইটা সংজ্ঞা যদি একসাথে বলেন তাহলে পারফেক্ট হয়। আপনি যদি একটু বলেন যে কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে, তাইলেও হয়, সমস্যা নাই। ক নাম্বার যেহেতু 1 নম্বরের প্রশ্ন। আচ্ছা, তো এটি প্রধানত কি কি দ্বারা গঠিত? লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তারপর হচ্ছে এটা কি, এটা কাজ কি? কোষঝিল্লি হচ্ছে একটা বৈষম্য ভেদ্য মানে কি? বৈষম্য ভেদ্য মানে হচ্ছে এটা সিলেক্টিভ, মানে মনে করেন যে আপনার কিছু উপাদানের জন্য সিলেক্টিভ আর কি। মনে করেন যে সে পানি আসতে দিবে কিন্তু হচ্ছে লবণ লবণ পানি আসতে দিবে না, বা হচ্ছে আপনার সে রক্ত আসতে দিবে না, এটা আসতে দিবে না, এরকম আর কি। সে কি স্পেসিফিক কিছু কিছু জিনিসের জন্য মানে সে অ্যাক্সেসিবল, আবার কিছু জিনিসের অ্যাক্সেসিবল না। মানে অনেকটা হচ্ছে আমাদের বাসা যেমন অনেকটা মানে দারোয়ান থাকে না, বাসার দারোয়ান, দারোয়ানরা হচ্ছে মনে করেন বাসার লোকজন যারা তাদেরকে ঢুকতে দেয়, বাকি বাইরের মানুষকে ঢুকতে দেয় না, অনেকটা এরকম টাইপের, ঠিক আছে? এটা বৈষম্যভেদ পর্দা দ্বারা আছে, মানে পর্দা এটা, ঠিক আছে? তো হচ্ছে অভিসরণের মাধ্যমে পানি ও খনিজ লবণ শোষণ করে, চলাচল নিয়ন্ত্রণ করে। মানে হচ্ছে আপনার শরীরে কখন পানি লাগবে, কখন লবণ লাগবে, ওই জিনিসটা তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে,
যতক্ষণ পর্যন্ত সম্ভব আর কি। এক্সেস লেভেলে আমরা যখন পানি লবণ হ্যান ত্যান এগুলো খাই ফেলি তখন তো সমস্যা, তখন তো ঝামেলা করে, তখন আর তারা নিয়ন্ত্রণ করতে পারে না। আচ্ছা, পাশাপাশি কচুগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে, মানে এটা হচ্ছে কাজ। এটা কাজ কোথা থেকে শুরু? কাজ হচ্ছে এখান থেকে শুরু, এখান থেকে শুরু এটুকু পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে তার গাঠনিক উপাদান। তো এখানে ছবিটা দেখেন, এই যে যেই ইয়াটা থাকে এরকম মানে প্রবৃদ্ধি যেগুলো থাকে এটাকে বলে মাইক্রোভিলাই। তারপর হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলা আন্তঃকোষীয় স্থান, এগুলো হচ্ছে আপনার আসা যাওয়া করে বা হচ্ছে অন্যান্য ইস্যুগুলো। তো হচ্ছে আমরা পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম। আপনারা হচ্ছে রিডিং পড়লে একটু ভালো বুঝতে পারবেন। এখানে ছবিটুকু এত বেশি কিছু আসবে না, এখান থেকে জাস্ট আপনার হচ্ছে মাইক্রোভিলাই কি এটা আসতে পারে, আর হচ্ছে এই কাজটা সম্পর্কে আপনি শিখে যাবেন। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এগুলা। বায়োলজির আমি আমি মনে করি কি জানেন, আমি মনে করি যে হচ্ছে আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন বা বাংলা ইংলিশ যাই পড়েন না কেন, আপনার মেইন বইটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেইন বই থেকে অনেক অনেক বেশি প্রশ্ন হয়। এমনকি হচ্ছে আপনার যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো যা আছে এগুলো তো মেইন বইয়ের উপরে 100% প্রশ্ন হবে। মানে আপনার যে ম্যাথের যেগুলো আছে, এই টুকটাক দুই একটা জিনিস হচ্ছে আপনার মেইন বইয়ের কনসেপ্টের উপর ভিত্তি করে প্রশ্ন করবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটার বাইরেও আপনার হচ্ছে টেস্ট পেপার গুলো সলভ করা লাগবে, তাহলে হচ্ছে আপনি পারবেন। কিন্তু হচ্ছে যে এমসিকিউ যে জন্য যে পার্টটা, যেটা থিওরিটিক্যাল পার্টের যে প্রশ্নটা, এটা হচ্ছে হুবহু লাইন টু লাইন আপনার মেইন বই থেকে প্রশ্ন হবে। এটা আসলে বাইরে থেকে পড়ার কোনো দরকারই নেই। যেগুলো ম্যাথ আছে সেই মানে যে পার্টগুলোতে ম্যাথ ট্যাথ আছে ওই ম্যাথের জন্য আপনারা হচ্ছে তখন টেস্ট পেপার বা এই জাতীয় এগুলো সলভ করবেন। কিন্তু হচ্ছে যেখান থেকে মনে করেন যে আপনার জাস্ট থিওরিটিক্যাল প্রশ্ন হবে, থিওরিটিক্যাল প্রশ্ন হলে সেটার ক্ষেত্রে আপনি শুধুমাত্র মেইন বই পড়বেন, অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। মেইন অন্য একটা সোর্স থেকে কিছু একটা পড়ার চাইতে আপনি মেইন বইটা আরো দুইবার রিভিশন দেন, আপনার আরো মানে আপনি ভালো নাম্বার পাবেন আরো। আমি মানে কি বলে আমার ইন্টারমিডিয়েটে আমি বলি আর কি বিষয়টা। ইন্টারমিডিয়েটের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার। আমি অ্যাডমিশন টাইম পড়াশোনা করতে পারিনি খুব একটা, অসুস্থ ছিলাম আর কি অনেক। তো হচ্ছে ওই ইন্টারমিডিয়েট প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মানে বেশ ভালো ভালো জায়গায় চান্স পাইছি, ঠিক আছে? তো মানে এগুলো হচ্ছে আপনার মেইন বইয়ের উপর আপনার দখল যত ভালো থাকবে আপনি তত ভালো করবেন লাইফে। এটা হচ্ছে মানে সায়েন্স, সিক্রেট সায়েন্স। এটা অনেকে জানে, আবার আমরা আমরা অনেকে জানি না কিন্তু বলি না, বা হচ্ছে অনেকে জানি না ইগনোর করে যায়, বুঝছেন? আচ্ছা যাই হোক, তো হচ্ছে আর আরেকটা বিষয় হলো যে আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চাইতেছেন আপনাদের কিন্তু সবারই কিন্তু সবকিছু জানা লাগবে। এখন এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে হচ্ছে আপনাদের মাথায় অনেকে ঢুকাই দেয় যে হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ার হইতে চান তাহলে আপনার বায়োলজি পড়ার দরকার নাই। এটা খুবই ননসেন্স একটা মানে কাজ। এটা আপনার বেসিক সায়েন্স, এগুলা আপনার বেসিক বিষয় জানতে হবে না। বেসিক বিষয় না জানলে আপনি কিভাবে কি করবেন? আপনি মনে করেন যে কথার কথা একটা সাইটে আপনি কাজ করবেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ধরে নেন যে সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো আপনি একটা বিল্ডিং বানাইতেছেন, কিছু একটা করতেছেন, মানে এটা বিল্ডিং এ কিছু একটা কাজ করতেছেন বা বিজে কিছু একটা করতেছেন, অথবা মনে করেন আপনি একজন আর্কিটেক্ট। তো আপনি একটা কোন একটা প্রকল্পে কাজ করার সময় ওইখানে যে পরিবেশ, যে পরিবেশটা আছে আপনি এই পরিবেশ সম্পর্কে কিচ্ছু জানেন না, বা একটা মনে করেন যে মানে একটা পরিবেশে মনে করেন কি ধরনের মানে একটা বাস্তু সংস্থান যে আছে এটার সাথে কিভাবে কি করলে বেটার হবে, এই জিনিসটার সম্পর্কে আপনার আইডিয়া নেই। বাস্তু সংস্থান এই জাতীয় ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে আপনার বায়োলজিতে আছে, বা পরিবেশ বিজ্ঞান এগুলো নিয়ে থাকে আর কি। তো এগুলো কিন্তু বায়োলজির অংশ আর কি বলা চলে। তো আপনি যদি এই ধরনের এগুলোর আইডিয়া না রাখেন বা একটা মোটামুটি যদি একটা বেসিক থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু সিদ্ধান্ত করার সুবিধা হবে। যদি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার একটু পড়ানো হবে এই বিষয়গুলো, যে হচ্ছে কি কি বিষয়গুলো কনসিডার করতে হবে, কি করতে হবে না করতে হবে, কিন্তু আপনি আগে থেকে যদি না জানেন সেটা আসলে আমার মনে হয় যে এটা দুঃখজনক হবে। আর হচ্ছে আমাদের সবার আসলে জানা উচিত বিষয়গুলা, মানে বেসিক লেভেলে আমাদের মানে এগুলো জানতে হবে দেখেই কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত বায়োলজি এগুলো দিয়ে রাখছে, ঠিক আছে? তো আমরা যদি আসলে বেশি পাকামি করি তাহলে আসলে আমরা পরবর্তী সাফার করবো এই বিষয়গুলো নিয়ে। আমাদের অনেকে দেখছি, আমার বন্ধু বান্ধব অনেকে দেখছি যে হচ্ছে তারা মনে করেন যারা ডাক্তার হইতে চায় তারা মানে ম্যাথ ট্যাথ পড়ে না, ম্যাথ পড়বেই না তারা। আর যারা ইঞ্জিনিয়ার হইতে চায় তারা মনে করেন বায়োলজি ধরবেই না, বায়োলজি হ্যাটার। আমি একটা ফেসবুক পেজে দেখলাম যে বায়োলজি হ্যাটার নামে একটা ফেসবুক পেজ আছে। মানে কেমন অদ্ভুত লাগে জিনিসগুলা। আমি হচ্ছে ছোটবেলায় যখন পড়াশোনা করছি তখন হচ্ছে আলহামদুলিল্লাহ মনে করেন আমার কোনো বিষয় হচ্ছে হেড করতাম না আমি, ঠিক আছে? আমি বাংলাটা কম পারতাম আর ইংলিশ কম পারি, এই দুইটা সাবজেক্ট বাদে আমি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো পারতাম আর কি। তো আমার মানে আমার কাছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো তোমার পছন্দের সাবজেক্ট কোনটা, তো আমি কনফিউজ হয়ে যেতাম যে আসলে পছন্দের সাবজেক্ট কোনটা বলা যায়। আমার তো সবগুলোই ভালো লাগে, বাংলা বাদে আর কি। এখন চাকরির পরীক্ষার জন্য এখন বাংলা ইংলিশ পড়া লাগে, যাই হোক। আচ্ছা, তো হচ্ছে আমরা পরে এতে পরে চলে যাই। সাইটোপ্লাজম অঙ্গাণু মানে হচ্ছে আপনার এই সাইটোপ্লাজম আমরা দেখলাম যে ওই ধাত্রগুলা ম্যাট্রিক্স গুলা, এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এইগুলা, ঠিক আছে? এইগুলো হচ্ছে সাইটোপ্লাজম, মানে যে অর্ধস্বচ্ছ যে অংশ দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে যে ভাসমান যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করবো। এখন এটাকে তারা দুই ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু। ঝিল্লি মানে হচ্ছে যে অঙ্গাণুগুলো দেখতেছি এগুলোর বাইরে লেয়ার আছে, মানে এগুলা কিছু মানে প্যাকেট আকারে আছে এগুলা, এটা এক ধরনের। আরেকটা হলো ঝিল্লিবিহীন
সাইটোপ্লাজমিক অঙ্গাণু মানে হচ্ছে ঝিল্লি, যেগুলো বাইরে একটা লেয়ার আছে, ঝিল্লি আছে, এটা মানে এই ক্যাটাগরি, এটা এক ধরনের ক্যাটাগরি করছে। আরেকটা হলো যেগুলো বাইরে লেয়ার নাই, এটা আরেক ধরনের ক্যাটাগরি। তো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে কি কি আছে দেখেন, মাইটোকন্ড্রিয়া আছে, তারপর আছে হচ্ছে আপনার প্লাস্টিড, তারপর আছে আপনার হচ্ছে কি আছে আর গলজি বডি, গলজি বডির পরে আছে হচ্ছে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর, লাইসোজোম, এগুলো হচ্ছে আপনার ঝিল্লি যুক্ত, ঠিক আছে। তার ঝিল্লিবিহীন এগুলোর মধ্যে কি আছে, কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল আছে, রাইবোজোম আছে, সেন্ট্রোজোম আছে, তারপর হচ্ছে এই যে নিউক্লিয়াস, কিন্তু এটা কিন্তু ঝিল্লি যুক্তই বলা যায়, নিউক্লিয়াস ঝিল্লি যুক্ত অবশ্যই। নিউক্লিয়াস কিন্তু হচ্ছে আপনার ওই মানে তারা আলাদা, মানে আমাদেরকে মানে পড়া বোঝানোর সুবিধার্থে বা হচ্ছে মানে যিনি বইটা গুছাইছেন বা সাজানোর চেষ্টা করছেন, উনি হচ্ছে মানে স্টুডেন্টরা কিভাবে ভালো বুঝতে পারবে সেই অনুপাতে উনি ভাগ করছেন আর কি, ঠিক আছে। তো নিউক্লিয়াসকে হচ্ছে আপনি ঝিল্লি যুক্ত অঙ্গাণুর মধ্যে ফেলতে পারেন, ঠিক আছে। কিন্তু হচ্ছে উনি আলাদা একটা সেগমেন্ট করে রাখছেন, জাস্ট এটুকুই। নিউক্লিয়াস কিন্তু ঝিল্লি আছে, নিউক্লিয়াসের বাইরে একটা মেমব্রেন আছে। আচ্ছা, তো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক যে অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলা মানে, আচ্ছা এখানে আমি একটু একটা কথা ক্লিয়ার করে নিই, আপনারা অনেকে মনে করে ভুল বুঝতে পারেন। ওই যে বায়োলজি হ্যাটার নামে যে পেজ আছে, এটা তো বায়োলজি পড়ায়, এটাই তো দেখলাম আর কি, আমি যতটুকু দেখতে পাচ্ছি। আমি আসলে অত বেশি একটা জানি না এগুলো সম্পর্কে। তো হচ্ছে এটা আবার মানে নেগেটিভলি কেউ নিয়েন না। মানে বায়োলজি পড়ায়, কিন্তু জিনিসটা হলো যে মানে একটা একটা মানে ট্রেন্ড আছে আমাদের মধ্যে, যে হচ্ছে বায়োলজি হেট করি, আমি ম্যাথ হেট করি, মানে দেখতে পারি না এরকম আর কি, মানে এরকম একটা কথাবার্তা কিছু প্রচলিত আছে। তো সেজন্য বললাম আর কি জিনিসগুলা, যে আমাদের মধ্যে এই ধরনের কিছু থাকা উচিত না। পড়াশোনা মানে এগুলো তো পড়াশোনা মানে আমাদের এগুলো ইন্টারেস্টিং লাগে, মানে লাগা উচিত আর কি, যে আমি নিজের লাইফ সম্পর্কে জানতে পারতেছি, নিজের আশেপাশে একটা পরিবেশ সম্পর্কে জানতে পারতেছি, আশেপাশে যে একটা প্রাণী চলাফেরা করতেছে বা একটা গাছপালা দেখতেছি, এদের মধ্যে কি চলতেছে সবকিছু জানতে পারতেছি, এটা তো আরো ইন্টারেস্টিং হওয়ার কথা। কেন হেড করার কিছু নাই তো ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা পড়াশোনায় ফিরে আসি। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানবো এখন। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় আপনার হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। এখানে আছে কিনা জানি না, আমি নিজে থেকে বললাম আর কি। এটা আচ্ছা, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস, এই যে পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার আমাদের যে শ্বসন যে ইয়াটা হয়, আচ্ছা এখানে দেখেন কিছু জিনিস দেখেন, এই যে আপনার কিন্তু মাইটোকন্ড্রিয়ার কিন্তু স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েটে এই ছবিটা আসে। ইন্টারমিডিয়েটে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলা এই দুইটা ছবি খুব গুরুত্বপূর্ণ থাকে। কোষের স্ট্রাকচারটা থাকেই। তো আপনার 9-10-এ আসবে কিনা জানি না, কিন্তু শিখে নেওয়া ভালো আর কি। আপনি হচ্ছে আপনি এটা তো 3D পিক এগুলো রাখতে পারবেন না, আপনি যে লম্বচ্ছেদটা আঁকবেন, ঠিক আছে। এই লম্বচ্ছেদে যে পিকটা দেওয়া আছে এই পিকটা শিখে নেবেন। এর বাইরে যেটা থাকবে এটা হলো ঝিল্লি বা মানে মেমব্রেন বা পর্দা, ঠিক আছে। মানে মাইটোকন্ড্রিয়ার বাইরের মানে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন বা মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি বা পর্দা, পর্দা এটা, ঠিক আছে। তারপর হচ্ছে যে ভিতরে যে প্রবৃদ্ধি গুলো দেখতেছেন এই প্যাসপুর গুলা, এটার ভিতরে যে প্রবৃদ্ধি গুলো আছে এটার নাম হচ্ছে ক্রিস্টি। তারপর হচ্ছে এই যে গোল গোল ডিম ডিম এগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে অক্সিজোম। তারপর হচ্ছে এই ভিতরে আছে অর্ধস্বচ্ছ একটা ইয়ে থাকে, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আন্তঃজিল্লি স্থান বা এই জাতীয় জিনিসগুলো আপনি হচ্ছে এটা দিলেই হবে আর কি, ঠিক আছে। মানে আপনি এই পিকটা দিলেই হবে, আপনার সবকিছু বুঝাইতে গেলে তখন এই ধরনের একটা পিক আগাইতে হবে। এই ধরনের পিক আগাইতে পারলে ভালো, এটা অনেক সুন্দর এটা। কিন্তু যারা আগাইতে পারেন না, আমার মতো আর কি সহজ সহজ পিক টিক আগাইতে পছন্দ করেন, তারা হচ্ছে এই ধরনের পিক আগাইতে পারেন, A+ পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো হচ্ছে দেখেন এখানে কি বলছে, মাইটোকন্ড্রিয়া যেই মানে কি আবিষ্কার করছেন আছে এই বিষয়ে পড়াশোনা করবেন। তারপর হচ্ছে এটা কয় স্তর বিশিষ্ট, এদের মানে বাইরে যে ঝিল্লিটা 2 স্তর বিশিষ্ট। তারপর ভিতরের স্তরটি ভিতরের স্তরটি ভিতরে দিয়ে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, মানে হচ্ছে মানে ভাঁজ ভাঁজ হয়ে ভিতরের স্তরটি হচ্ছে অনেকটা কি বলা যায় আমাদের, আপনার হচ্ছে গরুর ভুঁড়ি টুড়ি এগুলা তো খায় নাকি। তো হচ্ছে গরুর ভুঁড়ি যখন কাটাকাটি করে তখন মানে যখন মানে প্রসেস করার পর দেখবেন যে ভিতরে অনেকটা মানে ইয়া হয়ে থাকে আর কি, যে এবড়ো থেবড়ো হয়ে থাকে অনেকটা এরকম আর কি, মানে আপনার মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে যে লেয়ারটা থাকে এই লেয়ারটা এরকম এরকম মানে বাঁকা দেওয়া হয়ে থাকে। তো এখানে ভাঁজের মধ্যে যে অংশটা থাকে এটাকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে। তো ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু লেগে থাকে, এটাকে বলা হয় অক্সিজম। অক্সিজম গুলো উৎসেচক সাধারণ মানে বিভিন্ন এনজাইম যুক্ত থাকে। এনজাইম বোঝেন কিনা জানি না, এক্সাম সব একটু বলি। এনজাইম হচ্ছে কেমিক্যাল, এক ধরনের কেমিক্যাল। এটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া এগুলোতে সাহায্য করে। মানে এটা নিজের কিন্তু কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে কোনো একটা বিক্রিয়া মানে একটা বিক্রিয়া শুরু করবে এবং বিক্রিয়াটা শেষ হওয়ার পরে দেখা গেল নতুন একটা বস্তু তৈরি হয়ে গেছে, কিন্তু নতুন একটা বস্তু তৈরি হওয়ার পরেও এনজাইম কিন্তু এনজাইমের জায়গায় রয়ে গেছে, মানে সেই মাঝখানে সাহায্য করে কাজে, পরবর্তীতে আবার সে আগের মতো আগের স্টেজে চলে যায়, কিন্তু মাঝখানে একটা রেজাল্ট নিয়ে আসে আর কি, ঠিক আছে। মনে করেন যে আপনি আমার লেকচার গুলো পড়তেছেন, লেকচার গুলো দেখার পরে মনে করেন যে আপনার মধ্যে একটা চেঞ্জ আসলো, আমি তো আমার জায়গায় পড়ে রইলাম,
তো আপনার মধ্যে যে চেঞ্জ আসলো এটা হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অনুঘটক বা এনজাইম হিসেবে কাজ করলাম এখানে, ঠিক আছে? ওরকম আর কি। তো হচ্ছে অক্সিজেনের মধ্যে হচ্ছে আপনার এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে আপনার যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স জীবকা এটা এখন এর কাজ সম্পর্কে আলোচনা করতেছে যে হচ্ছে শ্বসনে হচ্ছে এটার গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব আর কি। শ্বসনে এটা অনেক মানে অনেক বেশি ভূমিকা পালন করে। মানে শ্বসনের সবগুলো ধাপই বলা চলে এখানে নয়, মানে একটা ধাপ ছাড়া আর কি। শ্বসনের 4টা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে আপনার এই গ্লাইকোলাইসিসটা খুব আমি ভুলে গেছি আসলে এই জিনিসগুলা। আহ, একটু দেখা রিভিশন দেওয়ার দরকার ছিল আর কি, দেখলে ভালো বলতে পারতাম। এখানে এখানে কি যেন একটা তৈরি হয়, গ্লাইকোলাইসিস আপনার গ্লুকোজ থেকে কিছু একটা তৈরি হবে। ওটা থেকে ধাপে ধাপে হচ্ছে আপনার এসিটাইল কোয়ে, তারপর হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইটিএস, এটার মাধ্যমে হচ্ছে আপনার ফাইনালি এটিপি তৈরি হবে, ঠিক আছে? তো এই 4টা ধাপের 3টা ধাপে শেষের 3টা ধাপই হচ্ছে আপনার আপনার মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে, ঠিক আছে? তো মানে বোঝা যাচ্ছে যে মানে শক্তি উৎপাদন কেন্দ্রিক এরা সব কাজ, এটার বাইরে আসলে অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? আর শক্তি উৎপাদন তো আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। মানে আমাদের মনে করেন যে আপনার মোবাইল চালাইতেছেন, মোবাইলে আপনার ব্যাটারি কাজ করতেছে না, তাহলে আপনার মোবাইলে আপনি যত হাই কনফিগারেশন কিছু থাকুক না কেন, লাভ নাই তো, আপনি চালাতে পারবেন না এটা। এরকম আর কি জিনিসটা, এটা চালিকা শক্তি টাইপ বলা চলে। তো এই চিত্রটা শিখবেন, তারপর হচ্ছে এখানে কি বলে বা কি না বলে এই জিনিসগুলো শিখবেন। কারণ হচ্ছে আপনার মানে এমসিকিউর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। বলা হবে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়, তো আপনার বলতে হবে যে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস, এরকম আর কি। তো এখানে আর কিছু এমসিকিউ উপযোগী কিছু জিনিস দেওয়া আছে, যেমন প্রাকৃতিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো প্রাকৃতিক কোষ বলতে যেমন হচ্ছে আপনার ব্যাকটেরিয়া বা এই জাতীয় এগুলো যারা আছে, এগুলো প্রাকৃতিক কোষ মানে নিউক্লিয়াস সুগঠিত না এগুলো আর কি, ঠিক আছে? তো এগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু হচ্ছে মানে একটা স্টেজ মানে কয়েকটা রাজ্য পরে যে দেখা গেছে যে মাইটোকন্ড্রিয়া আবার ওগুলো থাকা শুরু হয়েছে। এখানে হচ্ছে অনেকটা আপনাদেরকে আগে বলছিলাম যে ইভলিউশনের সাথে সম্পর্ক আছে, আমাদের যে ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে ইভলিউশনের সাথে এর একটা সম্পর্ক আছে। ইভলিউশন মানে যে বিবর্তন, বিবর্তনের সাথে একটা সম্পর্ক আছে। বিজ্ঞান একটা বিজ্ঞান বিবর্তনে বিশ্বাসী, কিন্তু ধর্ম বা এগুলো বিবর্তনে বিশ্বাসী না আর কি। তো বিজ্ঞান মতে হচ্ছে আপনার প্রথম একদম প্রিমিটিভ একটা মানে প্রাণী তৈরি হয়েছিল, সেখান থেকে ধাপে ধাপে এটা থেকে অ্যাডভান্স হয়েছে। যেমন আমরা মনে করি ছোট থেকে কিছু পড়াশোনা পারি না বা কিছু জানি না, আস্তে আস্তে আমরা পড়াশোনা করতে 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 একটা লেভেলে আমরা প্রফেসর হয়ে যাই পুরা, ঠিক আছে? একটা বিষয়ে আমরা অনেক বড় মাপের গবেষক হয়ে যাই, আমরা নোবেল পুরস্কার পাওয়া যাই। আপনার তো কিছুদিন আগে তো হচ্ছে আপনার যে ওয়াটসন মারা মারা গেল, তাই না? ওই যে ডিএনএ ডিএনএ ডাবল হেলিক্স এর আবিষ্কার, কি ওয়াটসন জানি ছিল না, ওটা ভুলে গেছি আমি। হচ্ছে আমার ফেসবুক পোজে মানে ফেসবুক আইডিতে হচ্ছে আমি পোস্ট করছিলাম আর কি। আচ্ছা স্যার, তো এটা হচ্ছে নভেম্বর 8 তারিখে মারা গিয়েছিলেন উনি। আচ্ছা, তো হচ্ছে মানে এরকম আর কি, এবারে এইভাবে বিজ্ঞানী হয়ে যাই, আমরা নোবেল পুরস্কার জিতি, সব মানে নোবেল পুরস্কার পাই, এরকম পাই। তো এই জিনিসটা আর কি, তো আমাদের তো একটা ধাপে ধাপে তো আমরা এই লেভেলটাতে গেছি, তাই না? ইভলিউশন অনেকটা এই ধরনের থিওরিতে বিলিভ করে যে হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে সেম কাহিনী করছে, যে হচ্ছে ইনিশিয়াল স্টেজে আপনার যে ব্যাকটেরিয়া বা আছে আপনার ছোট ছোট মানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো একদম মানে আদি পর্বের প্রাণী আর কি। এরকম কোন প্রাণী উদ্ভব হয়েছে, এটা থেকে হচ্ছে অ্যাডভান্স হইতে হইতে আপনার মনে করেন যে কোনো একটা পোকা হয়েছে, তো পোকা থেকে আরো অ্যাডভান্স হইতে হইতে আরো আরো অ্যাডভান্স লেভেলে কোনো একটা প্রাণীর সৃষ্টি হয়েছে। এরকম হইতে হইতে মনে করেন যে আপনার হচ্ছে মানে আমাদের প্রাণীগুলা পর্যন্ত আসছে আর কি, ঠিক আছে? এরকম আর কি বিজ্ঞান এই ধরনের থিওরিতে বিলিভ করে। মানে এটা শুনে অনেকে হাসবে আর কি। যাই হোক, আম, আমাদের এগুলো হাসাহাসি দরকার নেই, বিজ্ঞানকে বিজ্ঞানের সাইডে রাখি, ধর্মকে ধর্মের সাইডে রাখি, এটা বেটার। ইউরোপে হচ্ছে আপনার এই বিজ্ঞান এবং ধর্ম দুটার মানে মিক্সচারের কারণে বিশাল কাহিনী হয়ে গেছিল। মানে আহ, কি বলে এটা মধ্যযুগ আর কি বলা চলে। মধ্যযুগে হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কাহিনী হয়েছে, অনেক বিজ্ঞানীদেরকে তারা পোড়ায় ফেলতো। মানে যেমন গ্যালিলিও কে খুব সম্ভবত, গ্যালিলিও নাকি কোন বিজ্ঞানীকে জানি পোড়ায় মারছিল আর কি। আপনার হচ্ছে একটা ওই বিজ্ঞানী যখন বলছিল যে হচ্ছে আপনার আহ সূর্য মানে বাইবেল মতে আর কি, বাইবেলের মতে হচ্ছে সূর্য হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু ওই বিজ্ঞানী বলছিল না, এটা উল্টাটা হয়েছে এখানে। অ্যাকচুয়ালটা হলো যে সূর্য সূর্য স্থির, কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা বলার কারণে ওই বিজ্ঞানীকে আপনার হচ্ছে আগুনে পোড়ায় মারা হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের এত মানে টক্সিক টাইপের ছিল আর কি আগেকার সমাজগুলা, এরকম টাইপ। তো মানে আরো অনেক বিভিন্ন কনফ্লিক্ট হইতো। কনফ্লিক্ট হওয়ার পরে তো হচ্ছে আপনার আরেকটা বিষয় ছিল যে আপনার ওই যারা আছে মানে ধর্মগুরু টাইপ ছিল খ্রিস্টানদের, তারা তাদের হাতে একটা মানে একটা মানে তাদের কেন্দ্রিক একটা পাওয়ার ছিল। তো একটা গোঁজামিল লেগে গেছিল রাজতন্ত্রের সাথে। তো গোঁজামিলটাকে এড়ানোর জন্য মানে ওই আপনার হচ্ছে চার্চ কেন্দ্রিক একটা পাওয়ার রাখছে, একটা উইং রাখছে এটা। আবার হচ্ছে আপনার মানে রাজতন্ত্র কেন্দ্রিক দেশ শাসনের জন্য এটা একটা সেক্টর করে ফেলছে, ঠিক আছে? তো এগুলা বিজ্ঞান এবং এই দুইটা জিনিসের গোঁজামিল
আসলে মানে লাগাইলে সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ বিজ্ঞান কিন্তু চেঞ্জেবল, আপনার চেঞ্জ হচ্ছে, কিন্তু ধর্মীয় যে বিষয়গুলো থাকে এগুলোকে চেঞ্জ হয় না খুব একটা। স্পেশালি ইসলামের যে কনসেপ্ট গুলো আছে এগুলা আমি দেখিনি আর কি এখন বলতে কোনো জিনিস ওরকম মেজর কোনো ইস্যু আছে। আহ, কিন্তু হচ্ছে মেজর কোনো ইস্যু যদি আবার সামনে থাকেও, এর জন্য ইসলামে হচ্ছে আপনার ইজমা কিয়াস এই ধরনের কনসেপ্ট আছে, যে হচ্ছে যারা ইসলামিক স্কলার তারা হচ্ছে পড়াশোনা মানে তারা হচ্ছে আরো রিসার্চ করবে, রিসার্চ করে ইসলামের বিরুদ্ধে না যায় এরকম কোন একটা জিনিস তারা বের করবে আর কি, সর্বসম্মতিক্রমে। অনেক কোন একজন হুজুর যদি বলে যে এরকম করতে হবে, সবাই এটাই করতে হবে, এরকম কোনো কথা নাই। সবার সাথে আলোচনা করে করবে, এককভাবে কোনো ডিসিশন না। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এখানে ওই মানে ওই অনেক বিজ্ঞানীর মতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা মানে স্বাধীন একটা জীব ছিল, স্বাধীন একটা প্রাণী ছিল। সে হচ্ছে মানে পর্যায়ে কোন একটা কারণে সে হচ্ছে জীবকোষের মধ্যে ঢুকে গেছে, মানে তাদের মধ্যে আর কি, বিজ্ঞানীদের মধ্যে ঢুকে ঢুকে যায়, তারপর পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে মানে সেও প্রত্যেক কোষের সাথে হচ্ছে সেও রেপ্লিকেশন করতেছে এখানে, ঠিক আছে, মানে প্রত্যেক কোষের মধ্যে তারও ইয়ে হইতেছে আর কি, মানে মানে কি বলে কোষ বিভাজনের সাথে সাথে সেও বিভাজিত হয়ে প্রতি কোষে কোষে সেও মানে এগিয়ে যাচ্ছে আর কি সময়ের সাথে সাথে। এখন আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের জন্য শক্তি উৎপন্ন করে দেয়, আমরা সেই শক্তি ব্যবহার করি, এটা আর কি। তো এখন আমরা আলোচনা করবো প্লাস্টিড নিয়ে। আর আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আমরা তো বললাম যে ছবিটা খুব গুরুত্বপূর্ণ, এই ছবিটা শিখবেন আর হচ্ছে এই কনসেপ্ট গুলো শিখবেন আর কি, এখান থেকে এমসিকিউ টাইপ কিছু আসতে পারে। এই যে কিছু এই যে সুকেন্দ্রিক কোষ যেমন হচ্ছে ট্রাইকোমোনাস, মনোসেরো মনোস আই মনোসের কি মনোসার কমোনয়েডিস, সরি আল্লাহ কি নাম, মনোসার কমোনয়েডিস, মনোসার কমোনয়েডিস, এই দুইটাতে হচ্ছে আপনার মানে এগুলো সুকেন্দ্রিক কোষ, এগুলোর মধ্যে হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত ছিল আর কি, ঠিক আছে। প্রাকৃতিক কোষে মাইটোকন্ড্রিয়া নাই, আবার এগুলাতেও নাই। প্রাকৃতিক কোষ গুলা ওই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যেগুলো ছিল, মানে নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এগুলোর মধ্যে কিন্তু নাই। তো আপনার যদি বলেন যে নস্টক কি, নস্টকের মধ্যে কি আপনার মাইটোকন্ড্রিয়া আছে কিনা, তো আপনাকে কিন্তু এই কনসেপ্টে কিন্তু উত্তর করতে হবে, মানে এর যেটা প্রাকৃতিক কোষ তাই এটার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, মানে এই লেভেলে করবে না প্রশ্ন আর কি, কিন্তু মানে একটু জানে রাখেন আর কি, জাস্ট যে আপনার বইতে তো আছে এগুলা, তাই না? তো বই যেহেতু আছে তো হচ্ছে আপনার এখান থেকে প্রশ্ন এইভাবে হইতেই পারে, একটু প্যাচ পুচ লাগে। আচ্ছা, তো তারপর আমরা পড়বো হচ্ছে প্লাস্টিড। আমাদের প্রায় 22 মিনিট হয়ে গেছে, আমরা একটু সংক্ষেপে শেষ করি। প্লাস্টিড প্লাস্টিড হচ্ছে মানে একটা মানে কি বলে, এটা প্লাস্টিড প্রধান প্রধান কাজ হলো প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় আকর্ষণীয় করে রাখা। আকর্ষণীয় করলে কি হবে, পরাগায়নে সাহায্য করে আর কি, উদ্ভিদের তো পরাগায়নের মাধ্যমে হচ্ছে রিপ্রোডাকশনটা ঘটে আর কি, বংশবৃদ্ধি ঘটে। তো কি আবিষ্কার করছে, হ্যাকেল আবিষ্কার করছে 1863 সালে। এটা হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক, ঠিক আছে, এটা হচ্ছে আপনার খাদ্য তৈরি করে, খাদ্য তৈরিতে খাদ্য তৈরিতে এটাই কাজে লাগে। তো প্লাস্টিক এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে কি কি পার্ট আছে দেখেন, স্ট্রোমা, তারপর থাইলাকয়েড, আন্তঃগ্রানা, বহি ঝিল্লি। ঝিল্লি হচ্ছে মানে আপনার প্লাস্টিকের বাইরে যে আবরণ, এটা তো ঝিল্লি যুক্ত, তাই না? বহি ঝিল্লি মানে বাইরের ঝিল্লিটা, বাইরের আবরণ, অন্তঃঝিল্লি মানে ভিতরের আবরণটা। তারপর হচ্ছে যে গ্রানা, এগুলো তো নাম শুনলেন, গ্রানা। এই হচ্ছে আন্তঃগ্রানা, মানে যে মাঝখানে যে একটা সাথে কানেক্ট করে রাখছে এটা আন্তঃগ্রানা। থাইলাকয়েড হচ্ছে চাকতির মতো এগুলা, ঠিক আছে, স্ট্রোমা। এখানে কাজ আছে যে কোনটাতে কি হয় না হয়। প্লাস্টিকের গ্রান অংশ সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, মানে হচ্ছে প্লাস্টিকের গ্রান অংশ সূর্যের আলোটাকে সে হচ্ছে আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে তারপর কি করে, এই আবদ্ধ যে শক্তিটা আছে এটাকে স্ট্রোমাতে নিয়ে যে বিভিন্ন এনজাইম আছে, এখানে এনজাইমের মাধ্যমে বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভেতরকার পানি, আমরা যে গাছে গোড়ায় পানি দিই সেই পানিটা তো শিকড়ের মাধ্যমে তার হচ্ছে যে মানে সিস্টেম আছে, মানে সংবন্ধতন্ত্র আছে, সেই সংবন্ধতন্ত্রের মাধ্যমে ওই আপনার হচ্ছে স্ট্রোমাতে যে সে কি করবে, গ্লুকোজ তৈরি করবে, সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজটা হচ্ছে তার দেহে সঞ্চিত হবে, বা এই গ্লুকোজটাকে সে আবার পরবর্তীতে মানে এটা থেকে সে শক্তি উৎপন্ন করবে, এটিপি তৈরি করবে, মানে মাইটোকন্ড্রিয়া পাঠিয়ে দিয়ে এটিপি তৈরি করবে, এটা তার ব্যাপার আর কি। কিন্তু এইভাবে আর কি তারা সরল শর্করা তৈরি করে। এই সরল শর্করা তৈরির কাজ কার, সরল শর্করা তৈরির কাজ হচ্ছে ক্লোরোপ্লাস্টের, ঠিক আছে। তো হচ্ছে এখানে এটা কোথায় কোথায় থাকে, এটা থাকে হচ্ছে আপনার কোথায় দেখলাম এটা, এটা থাকে, এগুলো থাকে হচ্ছে পাতা, কচি কাণ্ড, অন্যান্য সবুজ অংশ, এগুলোতে থাকবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো তারপর হচ্ছে প্লাস্টিকের ক্লোরো থাকে, তাই এদের সবুজ দেখা যায়, মানে হচ্ছে এটাতে হচ্ছে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল হচ্ছে একটা উপাদান আর কি, এই ক্লোরোফিল উপাদানের জন্য এটা সবুজ দেখা যায়। মানে আবার হচ্ছে ক্রোমোপ্লাস্ট, যেটা এটা হলো যে এটা রঙিন প্লাস্টিক, কিন্তু হচ্ছে এটাতে সবুজ ব্যতীত অন্যান্য যত কালার আছে, সাদা, সবুজ এবং সাদা ব্যতীত অন্যান্য যত কালার আছে সেটা হলো ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। তো হচ্ছে যেমন যদি থাকে উপাদান থাকে জ্যান্থোফিল, জ্যান্থোফিল থাকে হলুদ দেখাবে, ক্যারোটিন থাকবে হচ্ছে কমলা দেখাবে, ফাইকোরেটিন থাকে লাল দেখাবে, ফাইকোসায়ানিন থাকে নীল দেখাবে,
মানে এগুলো হচ্ছে রঞ্জক আর কি, ঠিক আছে, উপাদান, রঞ্জক পদার্থ এগুলা। এসব উপাদানের জন্য এই কালার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পড়বেন। রঙিন এই যে ফুল ফল পাতা পুতা যা আছে, গাজরের মূল, এগুলাতে হচ্ছে এই ক্রোমোপ্লাস্ট দেখা যায়, মানে বিভিন্ন মানে সবুজ ব্যতীত অন্য কোনো কালার, গাছের বা অন্য কিছু কালার দেখলেই এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এটা ধরে নেবেন আর কি, ঠিক আছে। আর লিউকোপ্লাস্ট কোনটা? লিউকোপ্লাস্ট হচ্ছে যেগুলো সাদা, মানে হচ্ছে আপনার যে কোনো কালার নাই, সাদা সাদা মানে হলে তো কোনো কালার নাই এটা। এটা হচ্ছে যেসব জায়গায় সূর্য আলো পৌঁছায় না, যেমন হচ্ছে মূলা, মূলা মূলা তো হচ্ছে মানে মাটির নিচে থাকে, তো এটার মধ্যে তো কোনো সূর্য আলো পৌঁছায় না, তো এরকম। তারপর হচ্ছে ওই যে মানে বিভিন্ন মূল বা ভ্রূণ বা জনকোষ এই জাতীয় এগুলোতে হচ্ছে কোনো ইয়া থাকে না, সূর্য আলো পৌঁছায় না, তো এগুলো দেখা যায় কালারলেস হয় বা মানে কালারলেস হয়, এটা একটা প্লাস্টিক, ঠিক আছে। এদের কোনো রঞ্জক পদার্থ থাকে না, এই জন্য এদের নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। এদের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে যায়, মানে হচ্ছে আলো যখন এটা আবার আলোর সংস্পর্শে আসে তখন এটা আবার কালার, মানে কালারেশন ঘটে এদের শরীরের মধ্যে, এদের কালার হইতে থাকে, ঠিক আছে। তো আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে হচ্ছে প্লাস্টিক তিন ধরনের, একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো লিউকোপ্লাস্ট। তো আমাদের যে সালোক সংশ্লেষে সাহায্য করে কিন্তু ক্লোরোপ্লাস্ট, অন্যান্যগুলো কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে না। অন্যান্যগুলো হচ্ছে খাদ্য সঞ্চয় বা এই জাতীয়গুলোতে কাজে লাগে, বিভিন্ন কালারেশনে সাহায্য মানে কাজে লাগে। কালারেশন দরকার হয় কেন? পরাগায়নের জন্য। আর এই স্ট্রাকচারটা দেখবেন, স্ট্রাকচারটা আপনি এটা পিকচার আমার সুন্দর লাগে, এটা এটা দিতে পারেন, এই পিকচারটা আঁকতে পারেন, এই পিকচারটা আঁকা শিখবেন, ঠিক আছে। তো আজকের মতো লেকচার এখানেই। আজকে আমরা শিখলাম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার এবং হচ্ছে প্লাস্টিকের স্ট্রাকচার এবং হচ্ছে এগুলো সম্পর্কে একটু যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করছি। তো আপনারা শিখে নেবেন, যদি কোনো সমস্যা থাকে জানাবেন আর কি কমেন্ট সেকশনে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।